পৃথা আর ইরা বার কথা বাড়ল না। এই বান্দা যে কখনো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবে না তা তাদের জানা। তার উপরে এখানে এই দুপুরে চড়া রোদে দাঁড়িয়ে থেকেও তো আর লাভ নেই কোনো। তাই দুজনেই চুপচাপ উঠে বসলো গাড়িতে। আরুষও দেরি করলো না, পৃথাকে এবং ইরাকে উঠে বসতেই গাড়ি চালানো শুরু করলো। দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটা খাঁ করে প্রকৃতিতে তার দাপট দেখাচ্ছে। চারিদিকে নীরব নিস্তব্ধতায় ঘেরা, আশেপাশে বাড়ি ঘর নেই কোনো। এই নিস্তব্ধ স্থানের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই পুরুষ, তুর্য এবং আরুষ। তুর্য বাঘের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে আরুষের পানি, আর বেচারা আরুষ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে তার সম্মুখেই। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নীরবতাতেই। অতঃপর হুট করেই তুর্য বাজখাই কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই এনকাউন্টারটা করলি কেন বেয়াদব? এটা কোনো এনকাউন্টার করার সময় ছিল? আরুষ কেঁপে উঠল তুর্যের ধমকে, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, একটু রাগ উঠে গিয়েছিল স্যার। তুর্য চোখ বড় বড় করে তাকালো আরুষের পানি, তেড়ে গিয়ে বলল, একটু রাগ উঠেছে বলে তুই সোজা এনকাউন্টার করে দিবি ওকে? কতবার বলেছি নিজের রাগ সামলাতে। আরুষ মনে মনে ভিঞ্চি কাটল। তুর্যের সম্মুখে জোরে কিছু বলার সাহস না থাকলেও বিড়বিড়িয়েই বলল, নিজের রাগ নিজে সামলাতে পারে না, অথচ আমাকে বলছে রাগ সামলাতে। আপনারই তো চেলা, তাই রাগটা আপনার মতোই হবে, এতে আমার কি দোষ? আরুষের কপাল ভালো, তুর্য শুনল না তার নিচু কণ্ঠের কথাগুলো। সে নিজের ক্রোধ ধরে রাখতে আবার বলল, তোকে আমি কতবার বলেছি রাগ উঠলেও সামলে রাখবি। এমনি শাহিন মির্জাকে নিয়ে ঝামেলায় আছি, তার মধ্যে আবার রতন বাবুকে উড়িয়ে দিলি। বুঝতে পারছিস কতটা ভুগতে হবে এটা নিয়ে? আরও সময় নিল একটু, ঢোক গিলে বলল, কিন্তু রতনবাবুর এনকাউন্টারের অর্ডার তো স্যার আগে থেকেই ছিল আমাদের উপরে। তুর্য তেতে উঠে বলল, আদেশ থাকলেই এনকাউন্টার করতে হবে? শাহিন মির্জার লোকেরা আমাদের উপর ক্ষেপে আছে এমনি, এখন রতনবাবুর লোকেরাও পিছনে লাগবে। এদিকে অপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া রতন বাবুর থেকে এই কেস সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারত। কিন্তু তুই কি করলি? একদম এনকাউন্টার করে রতনবাবুর মুখটাই বন্ধ করে দিলি। আরুষের ভেতরে কিঞ্চিত অনুতপ্ততা বোধ জাগলো। বুঝলো ক্রোধের বশে সে ভুল করে ফেলেছে একটা। কাচুমাচু ভঙ্গিতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। তুর্যর চোখ বন্ধ করে নিল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ক্রোধ দমনের ব্যর্থ চেষ্টা করলো। অতঃপর চোখ খুলে বলল, তোর মাথার উপর আগে থেকেই 3টা এনকাউন্টার ঝুলছে আরুষ, সব দাগি আসামিদের। তাদের চেলারা তোর নাগাল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার মধ্যে তুই আবার আরেকটা এনকাউন্টার সেরে ফেলেছিস। আরুষ সাথে সাথেই জবাব দিল, 4টা এনকাউন্টারের সব তো আমি করিনি স্যার, 2টো আমি করেছি, 2টো আপনি। তা আমি জানি, তুই জানিস, আর কর্তৃপক্ষ জানে, বাহিরের কেউ জানে না। তাই তাদের নজরটা শুধুমাত্র অফিসার আরুষ শেখের উপরে, আমার উপরে নয়। থামলো তুর্য। আরুষের পানি আবার তেড়ে গিয়ে বলল, তাছাড়া ওখানে পৃথা আর ইরার কলেজ ছিল। ওরা একবার ঘটনাস্থলে পৌঁছালে কি হতো জানিস তুই? আরুষ তুর্যের থেকে একটু দূরে সরে গেল, নিরাপত্তা দূরত্বে দাঁড়িয়ে বলল, আপনার সাথে সাথে আমিও বউ হারাতাম স্যার, এর বেশি আর কি হতো? কটমট করে তুর্য দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে তোর দাঁত কপাটি ফেলে দেব, মীর জাফরের বংশধর। আবার বড় বড় কথা বলছিস। আরুষ তাতে দাঁত কেলিয়ে হাসল, নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার বোনকে আগে বিয়েটা করি, তারপর 1 থাপ্পড়ে, না পারলে 5 থাপ্পড়ে দাঁত সব ফেলে দিয়েন স্যার। এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিকে মুখ ফিরিয়ে নিবে। আর তার থেকে বড় কথা হলো, আমার বিয়েতে বরযাত্রী নিয়ে তখন আপনাদের বাড়ি যাব, তখন ওই বড় বড় গরু, ছাগল, মুরগির পিসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে না? দাঁত না থাকলে খাবো কি দিয়ে? আমার বোনকে তোর মতো একটা গর্দভের সাথে কখনো বিয়ে দেব না। আরুষের চোখে মুখে বিষণ্ণ ভাব নেমে এলো, কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না স্যার। ট্রেনিংয়ের সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা অর্জন করি তবে আমার সাথে আপনার বোনকে বিয়ে দিবেন। যদিও এতদিন এই বিষয়ে আমার তেমন আগ্রহ ছিল না।
কথাটা বলে থামলো আরুষ। লাজুক হেসে আবার বলল, কিন্তু এখন আপনার বোনকে দেখার পর থেকে আমার হৃদয়ের ঘন্টি বেজে গিয়েছে। উথাল পাতাল দেওয়ান সৃষ্টি হয়েছে। এখন আর তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। সূর্য ক্রোধে দিশেহারা হলো, হিসিয়ে বলল, আর একটা আজে বাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেব, বেয়াদব। আরুষ পাত্তা দিল না তুর্যের কথায়, স্বাভাবিকভাবেই বলল, আমার সাথে সাথে আপনার বোনকেও এনকাউন্টার করে দিয়েন স্যার। দুজন মিলে একসাথে উপরে গিয়ে হানিমুনে যাব ভাবছি। তুর্য এবার আর নিজেকে ক্রোধ দমন করতে পারল না। ছেলেটার ইদানিং সাহস বেড়ে গেছে ব্যাপক। যদিও এ সাহস বরাবরই ছিল শুধুমাত্র জনসম্মুখে ভেজা বেড়াল, তলে তলে কেউ বা কারো থেকে কম যায় না। তুর্য হুট করেই চোখের পলকের মধ্যে নিজের শার্টের বোতাম আড়ালে প্যান্টের ভিতরে গোজা বন্দুকটা বের করে হাতে নিল। আরুষের কপালে ঠিক মাঝ বরাবর বন্দুক এর নলটা ঠেকিয়ে বলল, এখনই উপরে পাঠিয়ে দেই তাহলে। আরুষের চোখে মুখে বিচলিত ভাব দেখা গেল না মোটেও। তুজের কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে নিজের পা উঁচিয়ে গাড়িতে মোজার মধ্যে গাঁথা নিজের বন্দুকটা বের করে আনলো সে। তুর্যের কপালে ঠেকিয়ে বলল, আমি মরলে আপনাকেও মরতে হবে স্যার। আপনি আমাকে গুলি করার পর ঠিক যে কয় সেকেন্ড আমার দেহে প্রাণ থাকবে, ওই কয় সেকেন্ডে আপনিও শেষ। থামলো আরুষ, বাঁকা হেসে বলল, আমি একা মরা বিশ্বাসী নই স্যার। নিজের হত্যাকারীকে নিজে হাতে মেরে তারপর মরাই বিশ্বাসী। তুর্য আরুষের কপাল থেকে বন্দুক সরিয়ে নিল, খিচেল হেসে বলল, আই এম ইমপ্রেসড। থামলো তুর্য, দাঁতে দাঁত চেপেই বলল, আজ শুধুমাত্র এই কথাটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এই মুহূর্তে তোর পাছায় লাথি মেরে অপারেশন থেকে বের করে দিতাম, বেয়াদব। আরুষ তুর্যের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল, বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। কত সাহস বুকে নিয়ে এতক্ষণ তুর্যের সম্মুখে দাঁড়িয়েছিল তা মাত্র সেই জানে। এই যে তুর্য বেটাকে তো বিশ্বাস নেই, এ সত্যি সত্যি তাকে গুলি করে দিতে পারতো। আরুষের তো এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল এই তার জীবনের অন্তিম ক্ষণ। তুর্যের বোনকে বোধ হয় এই জন্মে আর বিয়ে করা হলো না। তারপর যেভাবেই হোক রতনবাবুকে মেরেও এই যাত্রায় বেঁচে গেল বেচারা। আরুষ কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো, কণ্ঠটা কিছুটা স্বাভাবিক করেই বলল, আমি যা করে ফেলেছি রাগের মাথায় স্যার, কিন্তু এই অপারেশনটা আমার স্বপ্ন। তুর্য তাকালো আরুষের পানে। সে নিজেকে জানে এটা আরুষের স্বপ্ন। এই পেশায় আসার পর আরুষের প্রথম বড় কাজ এইটা। তুর্য এবারে বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, স্বপ্ন হলে ধীর গতিতে মাথা খাটিয়ে সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে হয়। আমরা এখন এমন অবস্থানে নেই যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নেব। আরুষ মাথা নিচু করে ফেলল, কাচুমাচু হয়ে বলল, সরি স্যার। এসব সরি তোর কাছে রাখ আর ভাবতে থাক এই এনকাউন্টারের ব্যাপারে নাজিম স্যারকে কি জবাব দিবি। আরুষ ঢোক গিলল, ভয়ার্থ কণ্ঠে বলল, এবার মতো ওনার হাত থেকে বাঁচিয়ে নিন স্যার। উনি আমাকে এমনি সহ্য করতে পারেন না। এরপর যদি এনকাউন্টারের ব্যাপারে শোনে তাহলে সোজা আমার এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দিবে। তারপর আপনার বোনকে বিয়ের আগে বিধবা হবে স্যার। তুর্য এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অতঃপর পাশেই তাদের দাঁড় করানো গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। জানালা থেকে মুখ বাড়িয়ে আরুষকে বলল, তুই এখান থেকে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাবি, নয়তো আমার বোনকেও পাবি না। আর উপর মহলের সাথেও তোর এনকাউন্টার নিয়ে কোনো সুপারিশও করতে পারবো না বলে দিলাম। আরুষ আটকে উঠল। যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কমপক্ষে 2 কিলোমিটার। এই পুরো পথটা হেঁটে যাবে সে? আরুষ ছুটে গেল গাড়ির পানে, ব্যস্ত হয়ে বলল, আমি এতটা পথ কিভাবে হেঁটে যাব? পা ফুলে যাবে তো। আমার উপর এত বড় জুলুম করবেন না স্যার। আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন। দরকার হয় অর্ধেক পথে গিয়ে নামিয়ে দিবেন। তুজো চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়েই বলল, এতটা পথ কোথায়, মাত্র তো 2 কিলোমিটার। ট্রেনিংয়ের সময় রোজ এর থেকেও তো বেশি দৌড়াতেই, আর এখন 2 কিলোমিটারেই ভয়। মহিলাদের মতো ঢং বাদ দে আরুষ, নয়তো টানা 10 কিলোমিটার দৌড়াতে হবে তোকে।
আর হ্যাঁ, অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়িতে যাবি, তোর বাড়িতে না। আরও কিছু বলবে তার আগে তুর্য গাড়ি স্টার্ট দিল। সাই সাই করে গাড়িটা নিয়ে চলে গেল সম্মুখের দিকে। আরও হকচকিয়ে গেল। সময় ব্যয় না করে গাড়ির পিছে ছুটতে লাগলো। চিৎকার করে বলল, তুর্য শুনল না আরুষের কোনো কথা। গাড়ি থামালো না সে। আরুষের মেজাজ বেড়ে গেল। লোকটা সব সময় ওর সাথে এমন করে। বাড়িতে মায়ের সাথেও পড়ে না, বউয়ের সাথেও পড়ে না, পারে শুধুমাত্র ওর সাথে। আরুষ ক্রোধে দিশেহারা হলো। ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। একটা অর্ধখণ্ড ইটের টুকরো চোখে পড়ল তার। তড়িঘড়ি করে ইটের খণ্ডটা তুলে নিল। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর বোনকে বিয়ে করব, তারপর তুই যাবি কই? আমার শালা অফিসে তোর চলবে, বাড়িতেও তোর চলবে। বাড়িতে কার চলবে? আমি এর দেখে ছাড়বো। সব প্রতিশোধ কড়ায় গন্ডায় উসুল করব। কথাটা শেষ হতে না হতেই মুহূর্তেই তুর্য গাড়ি ব্যাগ আনলো। থামলো ঠিক আরুষের পায়ের কাছে। থতমত খেয়ে গেল ছেলেটা। দ্রুত হাতের ইটটা পেছনে লুকিয়ে ফেললো। আমতা করে বলল, আবার ফিরে এলেন যে? আমি হেঁটে হেঁটে বাড়ি যাব না? তুর্য উত্তর দিল না আরুষের কথার, বরং বেশ আগ্রহ নিয়েই বলল, আমার বোনকে বিয়ে করবি তুই? আরুষ নিজের কোড ভুলে গেল মুহূর্তেই। লাজুক হেসে বলল, জি স্যার। তুর্য হাসলো। টেনে টেনেই বলল, কিন্তু তোর মতো একটা আহাম্মকের সাথে আমি আমার বোনের বিয়ে দেবও না। আরুষ চমকালো, তবে কিছু বলার আগেই তুর্য গাড়ি চালানো শুরু করলো আবার। মিনিট খানেকের মধ্যেই দূরেও চলে গেল। আরুষ নিজের ক্রোধ আর ধরে রাখতে পারল না। রেগে মেগে হাতের ইটের টুকরোটা ছুঁড়ে মারলো তুর্যের গাড়ির পানে। কিন্তু বেচারা শক্তি চালিয়ে ইটের টুকরোটা তুর্যের গাড়ি পর্যন্ত নিতে সক্ষম হলো না। অবশ্যই অক্ষমতায় লাভ বই লোকসান হয়নি তার। যদি সত্যি সত্যি আরুষের ক্রোধের বশে মারা ইটের টুকরোটা কোনোভাবে তুর্যের গাড়িতে লাগতো, তবে তো ওই টুকরো দ্বারা তার শক্তপোক্ত মাথাটা ফাটতো। আর এরপর হাসপাতাল। সময় গড়ালো কিছুটা। আরুষকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা বাড়িতে গেল তুর্য। ফুরফুরে মেজাজে নিজ কক্ষে ঢুকতেই থমকে গেল সে। পৃথা কেবলই গোসল সেরে বেরিয়েছে। চুলগুলো ভালোভাবে মোছেনি। এখনো লম্বা চুলের ডগা বেয়ে ঝরে পড়া টুকটুক পানির বিন্দুগুলো স্থান করে নিচ্ছে মেঝেতে। তুর্যের ঘোর লেগে যাচ্ছে। বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে। শিশিরের অনুভূতি হচ্ছে। আচ্ছাদিত হচ্ছে সম্পূর্ণ শরীর। তুর্য যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল তার জীবনের সব জটিলতা, সব বারণ। সম্মোহিত ভঙ্গিতে দরজা খোলা রেখে এগিয়ে গেল পৃথার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে পিছন থেকে জড়িয়ে ধরলো মেয়েটাকে। কেঁপে উঠল পৃথা। শিউরে উঠল পুরো শরীর। হৃদস্পন্দন বাড়ল মেয়েটার। নিজেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে চাইলে তুর্যের বাঁধন থেকে, কিন্তু পারল না। তুর্য আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার ভেজা চুলে মুখ গুজে দিয়ে বলল, আই ব্যাডলি নিড ইউ জান। থামলো তুর্য, আবার বলল, সরে যেও না প্লিজ, একটু সময় থাকো আমার কাছে, আমার সাথে মিশে নিজেকে একটু শান্ত করতে দাও। তুর্যের কথাই কি ছিল জানা নেই পৃথার, কিন্তু মেয়েটা সরাতে পারল না তুর্যের থেকে। মস্তিষ্কে সরাতে বললে হৃদয় বাধা দিল। সে তুর্যের এই স্পর্শকেই আপন করে চাইছে। আরো গাঢ় স্পর্শে নিজেকে বিলীন করতে চাইছে। এ কি তবে ভালোবাসা নাকি মায়া? পৃথা কি ধীরে ধীরে তবে তুর্যের মায়ায় বেঁধে পড়ে যাচ্ছে? এই কোন প্রশ্নের উত্তর নেই পৃথার নিকট। সে শুধু এই মুহূর্তে তুর্যকে চাইছে। তুর্য আলতো ভাবে পৃথার ঘাড় থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল। অতঃপর একটু ঝুঁকে ঘাড়ে কামড় বসালো একটা। পৃথা শিউরে উঠল। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তুর্য আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। ঘাড়ে ছোট্ট চুমুতে সিক্ত করে তুলল মেয়েটাকে। পৃথা আর পারল না নিজেকে ধরে রাখতে। তড়িৎ গতিতে পেছন ফিরে তাকালো তুর্যের পানে। অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে আছড়ে পড়ল তুর্যের বক্ষে। তুর্য হাসল। দুই হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঠিক তখনই খোলা দরজা থেকে কক্ষের ভেতরে প্রবেশ করলো ইরা। সম্মুখ পানে তাকাতেই বলল, ভাবি তোমাকে বড় চাচি। ব্যাস এটুকুতেই মুখ বন্ধ করতে হলো মেয়েটাকে।
চমক পানে তাকিয়ে এই ভূত দেখার মতো চমকে উঠল সে। কি করতে এসে কি দেখে ফেললো এরা? হঠাৎ চিৎকার করে উঠল মেয়েটা। দুই হাতে জ্বলতি নিজের চোখ চেপে ধরে বলল, আমি কিছুই দেখিনি, আমি কিছুই দেখিনি। পৃথা আর তুর্য চমকালো। মেয়েটা ছিটকে দূরে সরে যেতে চাইলো তুর্যের থেকে, কিন্তু তুর্য যেতে দিল না, বরং আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। অতপর একরাশ বিরক্তি নিয়ে সে তাকালো ইরার পানে, নাক মুখ কুচকে বলল, আমার শান্তি সহ্য হয় না। আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের, সব আহাম্মকের দল। ইরাও অপ্রস্তুত হলো। এখানে এসে এমন একটা পরিস্থিতিতে পড়বে জানলে কোনোদিনই আসতো না। সে তো জানতোই না তুর্য ঘরে ফিরেছে। ইরা আমতামতা শুরু করলো, ইতস্তত করে বলল, না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তাই। তুর্য নির্লিপ্ত ভঙ্গিতেই বলল, তুই যা, আমরা আমাদের কাজ শেষ করে আসছি। ইরা আর দাঁড়ালো না। এক মুহূর্ত এক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। আর পৃথা বেচারি এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে। কি নির্লজ্জ কথাবার্তা, তাও অন্য মানুষের সম্মুখে। কাজ শেষ করে আসছি মানে কি? পৃথার ভাবনার মধ্যেই তুর্য তাকালো তার পানে, আদুরে কণ্ঠে বলল, চলো বউ, আমরা আবার প্রথম থেকে শুরু করি। পৃথা ভরকে গেল পরক্ষণে, আবার তেতে উঠল। তুর্যের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, চুপ করুন অসভ্য লোক, ছাড়ুন আমাকে। নিজের ঠোঁট দুটো গোল করলো, একটু উঁচিয়েই বলল, আগে আটসাট বেঁধে তোমাকে একটা চুমুটা খেতে দাও, তারপর ছেড়ে দিচ্ছি। পৃথা অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঝালো কণ্ঠে বলল, একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? একটু তো শরম করুন। ইরার সামনে ছিছি, কি ভাবলো? তুর্য চোখে হাসলো, চোখ মেরেই বলল, খোঁজ নিয়ে দেখো, তুমি ঠিক যতটা লজ্জা পাচ্ছ না, ওরা তোমার এই লজ্জার থেকেও অধিক আমাদের নিয়ে ভেবে ফেলেছে। পৃথা অপ্রস্তুত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ছাড়ুন আমাকে। আগে একটা চুমু খেতে দাও, তারপর ছাড়ছি। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। লোকটার মুখটা কি দিয়ে বানানো হয়েছে কে জানে, সর্বক্ষণ উল্টাপাল্টা নির্লজ্জের ধাঁচের কথা বেরোতেই থাকে। তার বাপ মা খুঁজে খুঁজে এই নির্লজ্জ লোকটাকে পেয়েছিল তার সাথে বিয়ে দেওয়ার জন্য। 10 বছর বয়সে যখন বিয়ে দিয়েছে তখন একজন ভালো সুশীল ভদ্র ছেলের সাথে বিয়ে দিত, তা না একটা অসভ্য বর্বর লোকটাকে গছিয়ে দিয়েছে তার মতো এক কিশোরীর সাথে। পৃথা দাঁতে দাঁত চাপলো, ঝাঝালো কণ্ঠে বলল, আজে বাজে কথা বন্ধ করে ছাড়ুন আমাকে। মা সেই কখন থেকে খেতে ডাকছেন। তুর্য ছাড়লো না পৃথাকে, তুষ্ট হেসেই বলল, বিয়ে করেছি 7 বছর, অথচ বউকে একটা গাঢ় চুমু খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আজ যখন একটা সুযোগ পেয়েছি, উড়নচণ্ডী বউটাও পোষ মেনে কাছে এসেছে, তখন এভাবে ছেড়ে দেব না, কখনো না, জীবন থাকতে না। থামলো তুর্য, অস্ত্র গোল করে আবার বলল, শুধুমাত্র একটা চুমুই তো, খেতে দাও না বউ, বেশি সময় নেব না, মাত্র 30 মিনিটেই শেষ করব, পাক্কা প্রমিস। পৃথা বিষম খেলো, চোখ বড় বড় করে তাকালো তুর্যের প্রাণে। 30 মিনিট ধরে মাত্র একটা চুমু খাবে, তাও বেশি সময় না। সবচেয়ে বড় কথা হলো 30 মিনিট ধরে চুমু খেলে সে বাঁচবে, দম বন্ধ হয়ে মরে যাবে তো। পৃথা হতবাক কণ্ঠে বলল, 30 মিনিট মাত্র, আর 30 মিনিট ধরে একটা চুমো? আপনি কি মানুষ? তুর্য কপালে ভাঁজ ফেলল, বেশ গুরুত্বপূর্ণ অভিপ্রায় নিয়ে বলল, 2013 সালে থাইল্যান্ডের পাটায়া শহরে এক দম্পতি টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড অর্থাৎ প্রায় 3 দিন একে অপরকে চুমু খেয়ে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড করেছিল। সেখানে আমি বিয়ে করেও প্রায় 7 বছর চুমু অনাহারে কাটানোর পর বউকে মাত্র 30 মিনিট ধরে একটানা চুমু খেতে চেয়েছি। এই সময়টা কি তোমার নিকট খুব বেশি নাকি? পৃথা বিস্মিত হলো। টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ডের লম্বা চুমু ছিল। কোন দম্পতি এই চুমু খেয়েছে? তারা মানুষ তো নাকি অন্য কোনো গ্রহের প্রাণী? মানুষের রূপ ধরে পৃথিবীতে হানা দিয়েছে? পৃথা বিস্মিত সুরেই প্রশ্ন করল, এরা কি এই প্রায় 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল? ওদের পেটে ক্ষুধা লাগেনি? গলায় পানির পিপাসা লাগেনি?
ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি। আচ্ছা, ওরা বেঁচে আছে তো? তুর্য মাথা ঝাঁকালো, বিশ্বাসের সহিত বলল, অবশ্যই বেঁচে আছে। এখন তুমিও আমাকে একখানা চুমু দিয়ে বাঁচিয়ে দাও। কথাটা বলে থামলো তুর্য, ভাবুক ভঙ্গিতে আবার বলল, 30 মিনিট একদম কম হয়ে গেছে। দীর্ঘ 7 বছর চুমু অনাহারে থাকার পর আমার অন্তত একটানা 7 দিন চুমু খাওয়া উচিত, নয়তো এই চুমুর দুনিয়ায় আমার মান ইজ্জত বলে আর কিছু থাকবে না। পৃথা হতবাক, চুমুর দুনিয়া আবার কোন দুনিয়া? বাপের জন্মে তুই এই নাম শুনিনি সে? লোকটি কি পাগল টাগল হলো না কি? অবশ্যই নতুন করে আর কি পাগল হবে, হে তো আগে থেকেই পাগল, বদ্ধ উন্মাদ। পৃথার ভাবনার মধ্যেই তুর্য নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল। ধীর গতিতে নিজের অশ্ব এগিয়ে নিয়ে যেতে শুরু করলো মেয়েটার অস্থির নিকট। ভরকে গেল পৃথা, হৃদয়ে কড়া নাড়ল 7 দিনের চুমুর প্রসঙ্গটা। প্রথম 30 মিনিট চুমুর ব্যাপারটা শ্রবণেই তো তার মাথা ঘুরে উঠছিল, আর তার তখন 7 দিন। পৃথার মাথা ঘুরে উঠল। এই চুমু খেতে গিয়ে নিশ্চিত তাকে উপরে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর বাংলাদেশের পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো বড় বড় করে তাদের শিরোনাম লিখবে, চুমু খেতে গিয়ে মৃত্যু তুর্য এবং পৃথা নামক এক দম্পতির। বেশ, মান ইজ্জত সব মাটিতে। জীবন থাকতে তো এই বেটার জ্বালায় মান ইজ্জত নিয়ে টানাটানি লাগতো মিনিটে মিনিটে। এই যেমন একটু আগে ইরার সম্মুখে লেগেছিল, তারপর যদি আবার চুমু খেতে গিয়ে মৃত্যু হয়, তাহলে মান ইজ্জত পেপার পত্রিকায় আর টিভি চ্যানেলে গড়াগড়ি খাবে। ওপরে বসেও এই লোককে বিয়ে করার জন্য কপাল চাপড়াতে হবে পৃথার। নিজের কল্পনায় নিজেরই ছিঁড়ে উঠল পৃথা। দ্রুত নিজেকে তুর্যের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো, কিন্তু পারল না। তুর্যের মতো অনেক হাতির মতো মানবের শক্তির সাথে পৃথার মতো পিঁপড়ার কি পেরে ওঠা সম্ভব নাকি? তবে নিজেকে ছাড়াতে তো হবেই, নয়তো নির্ঘাত 7 দিনের চুমুতেই টিভি চ্যানেলের শীর্ষে চলে যাবে। পৃথার আশেপাশে দৃষ্টি ঘোরালো, হুট করেই নিজের পা দ্বারা আঘাত করলো তুর্যের পায়ে। আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল তুর্য। অসাবধানতা বশত হাতের বাঁধনটা আলগা হলো। ব্যাস, এই সুযোগেই পৃথা নিজের 2 হাত তুলে ধাক্কা মারল তুর্যকে। সব দিক মিলিয়ে টালমাটাল হারালো বেচারা। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঠাস করে বসে পড়ল মেঝেতে। তুর্য যেন মেঝেতে নয়, আকাশ থেকে পড়ল মাত্রই। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, বউ, তুমি আমাকে ফেলে দিলে, এক প্রকার মারলে আমাকে, তাও কি একটা চুমু খেতে চেয়েছি সেই অপরাধে? কথাটা বলেই তুর্য নিজের কপাল চাপড়াতে শুরু করলো, আজারি করেই বলল, আল্লাহ, কি কলিযুগ এলো রে দুনিয়ায়! বউ একটা চুমু খেতে চাওয়ার অপরাধে শেষ পর্যন্ত মারলো আমাকে। এই মুখ আমি এখন লোকসমাজে কিভাবে দেখাবো, কিভাবে? প্রথম তুর্যকে পড়ে যেতে দেখে খারাপ লাগছিল পৃথার। সে এত জোরে ধাক্কা মারেনি যে পড়ে যাবে, তবুও পড়েছে। একটু সহানুভূতিও দেখাতে চেয়েছিল মেয়েটা স্বামীর প্রতি, কিন্তু এই মুহূর্তে এর কথা শুনে সহানুভূতি তো দূরে থাক, আরেকবার জোরে সোরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। পৃথা কটপট করে তাকালো তুর্যের পানে, দাদা দাঁত চেপে বলল, নাটকবাজ একটা। তুর্যর আহাজারি বাড়ল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ছি ছি বউ, তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে? আমি নাটকবাজ? পৃথা হতাশ হয়ে তাকালো তুর্যের পানে। এই লোক ঠিক কোন ধাতু দিয়ে বানানো সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে এর সাথে এই মুহূর্তে তার কিছু বলে হয়তো লাভ হবে না কোনো। সে যাই বলুক না কেন, তা নিয়ে এই লোকটাকে টানা হ্যাচড়া করতে করতে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাবেই। পৃথা আর কথা বাড়ালো না, পক্ষ থেকে বেরিয়ে যেতে যেতেই বলল, ফ্রেশ হয়ে খেতে আসুন তাড়াতাড়ি। সময় গড়িয়েছে কিছুটা, ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ সবার। খাবার পরে সবাই যার যার কক্ষে চলে গেল। ইরা, তুর্য, পৃথা, তারেক এবং তৌফিক বসে রয়েছে বসার কক্ষে। অল্প স্বল্প গল্প গুজবে মত্ত হয়েছে তারা। এর মধ্যেই আরস কোথা থেকে দৌড়াতে দৌড়াতে সদর দরজা দিয়ে ঢুকলো বসার কক্ষের ভিতরে। 2 হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, স্যার আমি এসেছি।
আরুষের কণ্ঠে শ্রবণ হতেই উপস্থিত সকলে তাকালো তার পানে। হাঁটুতে হাত দিয়ে তখনও হাঁপাচ্ছে ছেলেটা। উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে তার ক্লান্তি ভাব স্পষ্ট। পরিশ্রমের দরুন নাকের ডগায় কপালে মুক্তদানার নেই বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব দেখা মিলছে। ছেলেটার পেশিবহুল শক্তপোক্ত দেহে জড়ানো শার্টটা ঘেমে ভিজে লেপ্টে রয়েছে দেহের সাথে। সকলেই আরুষকে এই অবস্থা দেখে কিঞ্চিত চকিত হলো। পৃথা অবাক কণ্ঠেই বলল, এ কি আরুষ ভাই, আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতা থেকে দৌড়ে এসেছেন। আরুষ ঠকিল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, তার থেকে কম কিছু করিনি, পুরো 2 কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি। আরুষের কথা শেষ হতে না হতেই ইরা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ালো আরুষের সম্মুখে। তারা দিয়ে বলল, পানিটা খেয়ে নিন আরুষ ভাই, তারপরে কথা বলবে। ইরা কণ্ঠ শুনি চোখ তুলে তাকালো আরুষ। ওষ্ঠে ফুটে উঠল তার সূক্ষ্ম হাসির রেখা। যাক, এত দৌড়ে একটু তো উপকার পাওয়া গেল। আরুষ তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়ালো। ইরার হাত থেকে পানির গ্লাস নিতে নিতে বলল, ধন্যবাদ। এই যে পানি, খুশি হয়ে পানি নিল। এই পর্যন্তই। সে পানি আর খাওয়া হলো না বেচারার। তার আগেই সূর্য ঝড়ের গতিতে এসে পানির গ্লাসটা ছিনিয়ে নিল আরুষের হাত থেকে। অতঃপর সেই হাতেই আবার এক বোতল মিনারেল ওয়াটার ধরিয়ে দিল। ইরার পানে তাকিয়ে বলল, আরুষ আবার মিনারেল ওয়াটার ছাড়া খায় না, ওর গলায় অ্যালার্জি আছে তো তাই। আরুষের চেহারা অসহায় ভাব ফুটে উঠল। তুর্য যে ইচ্ছে করেই তার সাথে এমনটা করছে তা বুঝতে বাকি নেই তার। না পারছে ছেলেটা কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। এই প্রথম সে নিজের প্রেয়সীর হাতে কিছু পেয়েছিল, তা সহ্য হলো না এই লোকটার। আরুষ রাগে দুঃখে মিনারেল ওয়াটারের বোতল খুলে গলায় পানি ঢাললো। মনে মনে তুর্যকে অভিশাপ দিয়ে বলল, অন্যের প্রেমে ব্যাগরা দিস তো দেখবি তোর বউ তোকে পাত্তা দিবে না। রাত নেমেছে ধরণীতে। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়েছে অনেক আগেই। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আজ নিজের কাজে যায়নি। বেশ অনেকটা দিন পর আজ একটু ব্যস্ততাহীনভাবে সময় কাটাতে চাইছিল বউয়ের সাথে, কিন্তু সেই কপাল কি আর তার আছে? সে ঘরে বসে রয়েছে বউয়ের সাথে একটু একাকী সময় কাটানোর জন্য, আর তার বউ বাহিরে বাড়ির মানুষের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওই যে বসার কক্ষ থেকে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। তুর্যের মেজাজ গরম হয়ে গেল। বাড়ির একজন তো তার কথা ভাবেই না, আর তার বউটাও না। তুর্য গলা উঁচু করলো, চড়া গলায় ডাক দিল, পৃথা, পৃথা। তুর্য ডাকতে না ডাকতেই এক মগ কফি হাতে কক্ষে প্রবেশ করলো পৃথা। তুর্যের পানি কফির মগ এগিয়ে দিতে দিতে বলল, এভাবে সায়ের মতো চেঁচাচ্ছেন কেন? বাড়ির মানুষ শুনে কি বলবে? তুর্য কফির মগটা হাতে নিল, থমথমে কণ্ঠে বলল, আমি যে বাড়িতে আছি সে খেয়াল আছে তোমার? কই এতদিন পর স্বামী বাড়িতে আমার চারপাশে একটু ঘুরঘুর করবে, আমাকে জ্বালাবে তা না, কোথায় না কোথায় গিয়ে বসে আছো। বাসার রুমে ছিলাম সবার সাথে। তুর্য কফির মগ চুমুক দিতে দিতেই বলল, তা আমি জানি। পৃথা কিঞ্চিত সময় চুপ রইল, একটু উসখুস করেই বলল, আপনার সাথে একটা কথা ছিল। কি? আমি রাজশাহী আব্বু আম্মুর কাছে যেতে চাইছিলাম একটু। থামলো পৃথা, আবার বলল, কিছুদিন পরেই তো টেস্ট পরীক্ষা, তারপর এইচএসসি, এরপর আর সময় পাবো না যাওয়ার। তাই এখনই আপনি যদি একটু দিয়ে আসতেন ভালো হতো। তুর্য থমকে গেল, দিল গোল গোল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, হতবাক কণ্ঠে বলল, এখনো অবধি আমার বউকে চুমু খাওয়ার হলো না, বউয়ের সাথে বাসর করা হলো না, এর মধ্যে বউ বাপের বাড়ি যেতে চাইছে। পৃথা একরাশ বিরক্তি নিয়ে তাকালো তুর্যের পানে, নাক মুখ কুচকে বলল, আপনি কি ভালো হবেন না? সবসময় শুধু বাজে কথা। তুর্য হাতে কফির মগটা পাশের টেবিলে রাখলো। ওই কফির স্বাদ পৃথার বাপের বাড়ির যাওয়ার কথা শুনেই উড়ে গেছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে বলল, সে তুমি যাই বলো না কেন, বাসর ছাড়া আমি আমার বউকে ছাড়বো না। তার উপর আবার ও বাড়িতে সব রাজাকার, আল বদর আল শামসে ভরপুর। পরবর্তীতে যদি ওরা জোর করে আমার বউকে আটকে রাখে তখন কি হবে আমার? পৃথা ভ্রু কুচকালো। তুর্যের কথাগুলো সে গুরুত্বের সাথে নিবে নাকি লাগামছা ভাবে নিবে ঠিক বোধগম্য হলো না।
লোকটা গুরুত্বপূর্ণ কথাতেও যে এই ধরনের শব্দ ব্যবহার করে তাতে তার গুরুত্বপূর্ণ তালিকায় ফেলা যায় না। পৃথা এগিয়ে গিয়ে বিছানার উপরে বসলো, কিছুটা ছাঁচালো কণ্ঠেই বলল, তাদের জোর করে আমাকে আটকে রাখার প্রয়োজন হবে না, আমি নিজেই আসবো না। আর এখানে একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলেশীন ভাবে জবাব দিল, আগে একটু যাই, তোমার বাপের বাড়িতে যেতে দেওয়ার ইচ্ছে ছিল, এখন তাও নেই। বাপ মা ভাইদের দেখার ইচ্ছে হলে বলো, তাদের খবর দিচ্ছি এখানে আসার জন্য। কিন্তু তোমাকেও বাড়ি পাঠিয়ে আবারও বউহারা হওয়ার ঝুঁকিটা আমি আপাতত নিতে চাইছি না। পৃথার বিষণ্ণ ভরা দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ম্লান কণ্ঠে বলল, সেদিন হুট করে অভিমানের বশে আপনার সাথে চলে এসেছিলাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো থেকে বিদায় পর্যন্ত আনিনি, কারো সাথে আর কথাও হয়নি। তাছাড়া ইদানিং বাবা মা আর ভাইদের জন্য আমার মনটা কেমন করছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কতদিন দেখি না বাবা মা আর ভাইয়াদের। তুর্যের কণ্ঠস্বর নরম হলো, এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে, কোমল কণ্ঠে বলল, আমার কাজের চাপটা একটু কমুক, ছুটি পাই, তারপর তোমাকে নিয়ে রাজশাহী যাব বউ, ততদিন একটু ধৈর্য ধরো। পৃথাও আর তেমন কোনো কথা বাড়ালো না বিষয়টা নিয়ে, চোটপাট কিংবা জোর জবরদস্তিও করলো না। এই কয়দিনে তুর্যের ব্যস্ততা সে দেখেছে, রাত নেই দিন নেই ছেলেটা নিজের কাজের পেছনে ছুটছে সর্বক্ষণ। যদিও পৃথা বলতে পারতো যে আপনার যাওয়ার দরকার নেই, অন্য কেউ দিয়ে আসুক, কিন্তু পৃথার হৃদয়ে এই বাক্য সায় দেয়নি। ইদানিং তার সবচেয়ে বড় অভ্যাস তুর্য নামক পুরুষটা, মানুষটাকে ছাড়া এক মুহূর্ত যেন বহু বছর মনে হয় পৃথার। এর আগে তুর্যের যে উদ্ভট কথাবার্তাগুলো জন্য বিরক্ত হতো, এখন সেই কথাগুলোই ভালো লাগে। সারাদিনের হাজারটা চিন্তা ক্লান্তি তুর্যের ওই উদ্ভট কথাগুলোর সম্মুখে এসে ফিকে পড়ে যায়। প্রাণ খুলে তখন হাসতে ইচ্ছে হয়। পৃথার ছোট্ট হৃদয়টা তুর্য নামক ওই বলিষ্ঠ পুরুষটাকে আজকাল অনুভব করে। মেয়েটার বয়স কম, বাবা মা ভাইরা কখনো তাকে পুরুষের সান্নিধ্যে যেতে দেয়নি, ততটা সবসময় আগলে রেখেছে। হয়তো ছোটবেলার ওই বিয়েটার কারণেই তারা পৃথাকে নিয়ে ভয় ছিল, তাই এতটা শাসনে রেখেছিল। সে যাই হোক, এক কথায় বলা যায় তুর্যই তার জীবনে আসার ভালোবাসাময় প্রথম পুরুষ। তার সাথে মেয়েটা এতটা প্রেমময় বাক্যালাপে জড়িত হয়েছে, এতটা কাছাকাছি এসেছে, যার দরুন তুর্যের প্রতি পৃথার অনুভূতি তৈরি হতে সময় নেয়নি বেশি। তাছাড়া বিয়ে নামক এক পবিত্র বন্ধন তো আছেই, যে বন্ধনে জোরে বিয়ে না মেনে বিয়ের আশার ত্যাগ করে। এত বছর দূরে থেকেও ফিরে আসতে হয়েছে তুর্যকে, সেই বন্ধনের টান পৃথার মধ্যেও তো আছে। ইদানিং পৃথার মন তুর্যের ভালো মন্দের জন্য চিন্তা করে, তুর্যের জন্য উতলা হয়, তুর্যকে একটা নজর দেখার জন্য ছটফট করে, মানুষটাকে একটা বার জড়িয়ে ধরার জন্য ছটফট করে। আচ্ছা, এই অনুভূতির নাম কি? এই অনুভূতি কি তবে ভালোবাসা? জানি না পৃথা, তবে সে এইটুকু জানে তুর্য নামক ওই পুরুষটার মধ্যে সে বাজেভাবে আটকে গেছে, তাকে ছেড়ে বের হওয়ার আর উপায় নেই। পৃথার ভাবনার মধ্যেই তুর্য হঠাৎ চেঁচিয়ে উঠল, বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, আমার ভীষণ বুকে ব্যথা হচ্ছে বউ। পৃথা চমকালো, ঘাড় ঘুরিয়ে তাকালো তুর্যের পানে। ছেলেটাকে বুকে হাত দিয়ে থাকতে দেখে হৃদয় কাঁপলো। এই মাত্রই তো একদম ঠিক ছিল লোকটা, কত কি বলল, এর মধ্যে হঠাৎ কি হলো? অস্থির লাগলো পৃথার, বিচলিত কণ্ঠে বলল, বেশি ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান। তুর্য বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়লো, জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতেই বলল, আমার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে বউ, হার্টের মধ্যে কেমন একটা করছে। থামলো তুর্য, নিঃশ্বাস আটকে থেমে থেমে আবার বলল, উফ, কি চিনচিনে ব্যথা হচ্ছে বুকের মধ্যে, দম বন্ধ হয়ে আসছে, আমি বোধহয় আজকেই শেষ। শেষ মানে কি? পৃথা আবার অস্থির হলো, দুমড়ে মুচড়ে উঠলো তার ছোট্ট কলেজাটা। সত্যি যদি হার্ট অ্যাটাক করে মানুষটা তখন কি হবে? আজকাল তো আর রোগ শোকের কোনো বয়স নেই। তখন ইচ্ছে হানা দেয় পৃথার ভয় জাগালো, হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠল মেয়েটা, ব্যাকুল হয়ে বলল, আপনার কিচ্ছু হবে না, আমি এখনই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু অপেক্ষা করুন।
কথাটা বলে পৃথা তড়িঘড়ি করে নামতে শুরু করলো বিছানার থেকে। তুর্য তৎক্ষণাৎ পেছন থেকে হাত টেনে ধরলো মেয়েটার। আগের নেই বুকে হাত দিয়েই বলল, কারো কাছে নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা গাঢ় চুমু খাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরক্ষণেই পুরো ঘটনা মস্তিষ্কে হানা দিতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। মনে এই লোকটা এতক্ষণ নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল। এখনো বুকটা কাঁপছে দুরু দুরু করে। পৃথার রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পেয়ে গেল। লোকটা এতটা বর্বর কেন? ছলছল করে উঠল মেয়েটার চোখ দুটো। তুজো চমকালো। পৃথার চোখে পানি কেন? সে কি কোনোভাবে পৃথাকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো তুর্য। দ্রুত নিজের অভিনয় বাদ দিয়ে উঠে বসলো সে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? পৃথা তুর্যের নিকট থেকে দূরে সরে গেল। দুই হাতের উল্টো পিঠে চোখ মুছল নিজের। অভিমানী কণ্ঠেই বলল, আপনার সাথে আর কোনো কথা নেই আমার। আপনি আপনার মতো থাকুন আর আমি আমার মতো। আপনাকে বিশ্বাস করাই ভুল হয়েছে, একটা মিথ্যাবাদী শয়তান লোক। তুর্য বোধহয় বুঝলো পৃথার কথাগুলোর মানে। সে এগিয়ে গেল মেয়েটার পানে। মেকি হেসে বলল, তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে? আমি তো মজা করছিলাম, সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। পৃথা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। অভিমানী কণ্ঠে আবার বলল, আপনাকে কিছু বুঝতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আমার থেকে, আর কথাও বলবেন না আমার সাথে। তুর্য হাসলো। স্ত্রীর অভিমানে যে বিচলিত হওয়ার কথা থাকলেও প্রশান্তি অনুভব করলো। পৃথা তাকে নিয়ে ভাবছে, তার একটু অভিনয়ে দিশেহারা হয়েছে। এ থেকে সুখকর আর কি হতে পারে? পৃথার কথা অনুযায়ী নিজের মধ্যে দূরত্ব বাড়াল না তুর্য, বরং নিজের দুই হাত বাড়িয়ে শক্তভাবে জড়িয়ে ধরল স্ত্রীকে। আদুরে কণ্ঠে বলল, তোমার থেকে দূরে সরে থাকা এই জীবনে হয়তো আমার সম্ভব নয় বউ। আর কথা না বলে থাকা তো অসম্ভবের উপরেও অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকবো? অভিমানের মধ্যে প্রিয় মানুষটার সান্নিধ্য পেলে অভিমান প্রথম পর্যায়ে বাড়ে, ভয় কমে না। পরবর্তীতে হয়তো প্রিয় মানুষের আদর ভালোবাসায় একটু একটু করে কমে যায়। পৃথার অভিমানটাও ঠিক তেমন আকারেই ধারণ করেছে। হাত চালিয়ে তুর্যের থেকে ছাড়িয়ে নিতে চাইল নিজেকে। তুর্য ছাড়ল না। হুট করেই সে প্রশ্ন করে বসল, ভালোবাসো আমায়? পৃথা থমকে গেল। হৃদয়ে কম্পন ধরল তার। ভালোবাসা? সত্যি কি সে ভালোবাসে তুর্যকে? যদি ভালো নাই বাসত, তবে তার হৃদয়ে তুর্যকে নিয়ে এই অনুভূতিগুলো কিসের? পৃথা চোখ তুলে তাকালো তুর্যের পানে। তুর্য ভালোভাবে শুধালো আবার, ভালোবাসো আমায়? পৃথা ড্যাব ড্যাব করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তুর্যের পানে। অতঃপর অস্ত্র ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বলতে আর পারল না। তার আগেই বিছানায় ফেলে রাখা তুর্যের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। তুর্য বিরক্ত হলো। বউয়ের সাথে এত সুন্দর একটা মুহূর্ত আবার কে বিরক্ত করে? অবশ্য সবসময় এমনই হয়। ওরা কপাল তার। বউয়ের একটু সান্নিধ্য পেলেই পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। তার জীবনে একটু ভালো মুহূর্ত সহ্য হয় না কারো। নাম্বার না দেখেই কলটা ধরলো সে। পৃথার প্রাণে দৃষ্টি রেখেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। পৃথাকে ধরে রাখা হাতটাও আলগা হলো। গভীর কণ্ঠে বলল, আসছি আমি। কথাটা বলেই কল কাটলো তুর্য। পৃথাকে ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার শরীরে নিয়েই পা বাড়ালো বাইরের দিকে। যেতে যেতেই বলল, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো পৃথায় পিছু না ডাকলেও আজ কেন যেন মেয়েটা পিছু ডাকলো তুর্যের। হুট করেই বলল, শুনুন। তুর্য থমকে দাঁড়ালো। পিছু ফিরে বলল, বলবে কিছু? এলোমেলো দৃষ্টি ফেললো পৃথা। ইতস্তত করে বলল, তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। তুর্যের হৃদয়ের শিহরণ জাগলো। প্রশান্তিতে ভরে গেল মন প্রাণ। এতদিন প্রতিবারের কাজে বের হওয়ার আগে পৃথার মুখ থেকে যে বাক্যটা শোনার জন্য ছটফট করত সে, আজ ঠিক সেই বাক্যটাই শোনার সৌভাগ্য তার হলো।
পৃথার কথার পরিপ্রেক্ষিতে তুর্যে ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, অপেক্ষা করার প্রয়োজন নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও তুমি। কিন্তু শেষ পর্যন্ত এই বাক্যটা কণ্ঠে ধারণ করতে হৃদয় সায় জানালো না। হৃদয় চাইল পৃথা তার অপেক্ষায় থাকুক, নিজে কাজ শেষ করে বাড়ি ফিরে বউটাকে তার অপেক্ষারত থাকতেই দেখুক। তুর্য আবার পেছন ঘুরে এগিয়ে এলো পৃথার পানে, একটু ঝুঁকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আসছি আমি। কথাটা বলেই পরপর কক্ষ থেকে বেরিয়ে গেল তুর্য, আর পিছু ফিরে তাকালো না। বাড়ি থেকে বের হতে হতে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো, স্ক্রিন ঘেটে কল লাগালো আরুষকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো। ওদিকের কি অবস্থা আরুষ? ওপাশ থেকে আরুষের বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। কোনো প্রকারে ছেলেটা নিজের কণ্ঠনালী ভেদ করে বলল, অবস্থা ততটা ভালো নয় স্যার, ইতিমধ্যে আমাদের 5 জন কর্মী বাজেভাবে আহত হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, ছোট্ট করে বলল, আসছি আমি, ততক্ষণে ওদিকটা সামলে রাখো। কল কাটলো তুর্য, দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসলো তাতে, চোখ মুখ শক্ত রেখে ছুটল গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হলো, রাতের গভীরতা বাড়লো আরো, সেই সাথে দিনের আলোর ঘেরা উজ্জ্বল প্রকৃতি যেন কালো আধারে ঢাকা পড়ল। সেই আধারময় রজনীকে উপেক্ষার কাতারে ফেলে তুর্য তার গাড়িটা দাঁড় করালো গাছপালায় ঘেরা এক জঙ্গলের সম্মুখে। এমনি দিনের আলোয় এই পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে পড়ে থাকলো। রাতের আধারে কালো জগতের রমরমা ব্যবসা চলে এখানে, আর এই কালো জগতের মূল হতো ছিলেন শাহিন মির্জা। তাকে 304 ডিগ্রি যখন ডিম থেরাপি দেওয়া হলো, তখন নিজ থেকেই এই আস্তানার কথা স্বীকার করেছেন। কর্তৃপক্ষের নিকট আরশও তথ্যটা পাওয়ার পর সময় ব্যয় করেনি, নিজ দায়িত্ব পালনে নিজের বাহিনীর স্বল্প কিছু জনবল নিয়ে এসেছিল অপরাধীদের বাধার নেশায়। কিন্তু বুঝতে পারেনি শাহিন মির্জা ধরা পড়ার পরে এরা আগে থেকে হিংস্রতা নিয়ে তৈরি হয়েছিল, নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আরুষ তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথে জঙ্গলে উপস্থিত দুরাত্মারাও পাল্টা আক্রমণ চালায় তাদের উপরে। রাতের আধারকে কাজে লাগিয়ে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যার দরুন বিপাকে পড়তে হয়েছে আরুষকে। রাতের আধারের সুযোগ নিয়ে কে কোথা থেকে আক্রমণ করছে তাও বুঝে উঠতে পারছে না ঠিক, তাই তো শেষ পর্যন্ত উপায় না পেয়ে কল করছিল তুর্যকে। তুর্য নিজের গাড়ি থামানোর সাথে সাথে আরো কয়েকটা গাড়ি এসে থামলো তার গাড়ির পেছনে। সেখান থেকে প্রশাসনিক খানিক পোশাক পরিহিত বেশ কিছু জনমানবের আবির্ভাব ঘটল। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো চারপাশে, আদেশের সুরে বলল,